আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অংশগ্রহণ করছেন, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি। শুরুতেই জানিয়ে রাখি, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যেই কিন্তু পরীক্ষার কেন্দ্র তালাশের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে আপনারা নোটিশটা আমাদের আজকে চ্যানেলে দেওয়া হয়েছে, নিশ্চয়ই দেখেছেন। তো একটু দ্রুত প্রস্তুতির জন্য আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে। আপনারা আমাদের সাজেশনটুকু নিতে চাইলে টপিকস ভিত্তিক সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাজেশন, আশা করছি এটা পড়লে বেশ ভালো একটা আউটপুট পাবেন আপনারা। আর যদি খুব ভালোভাবে রপ্ত করতে পারেন, আশা করছি আপনারা খাদ্য অধিদপ্তর পরীক্ষায় টিকে যাবেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের সাজেশন আপনারা কিভাবে গ্রহণ করবেন তার বিস্তারিত নিয়মগুলো দেওয়া থাকবে, এবং আমাদের কমেন্ট সেকশনেও বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। আশা করছি আপনারা সব কিছু করে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টের। প্রথমেই প্রশ্নটি রয়েছে, অন্ধকূপ ও হত্যা কাহিনী কারা তৈরি করেন? অন্ধকূপ ও হত্যা তৈরি করেছিলেন মূলত হলওয়েল। পর্তুগিজ চট্টগ্রাম বন্দরের নাম, অর্থাৎ পর্তুগিজরা যখন প্রথমে চট্টগ্রাম আসেন, এই বন্দরের নাম কি দিয়েছিল? যদিও ভাষাটা ছিল পর্তুগিজ ভাষা, এর নামটা পোর্তো গ্রান্ডে, এখানে পোর্টো গ্রান্ডে রয়েছে, আমরা সেটাকে সঠিক উত্তর ধরে নিচ্ছি। তমুদ্দুন মজলিস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে। 1952 সালের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 1952 সালে পূর্ব বাংলার কথা উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে নুরুল আমিন। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সবচেয়ে বেশি পরিমাণে আয় করে থাকে? সবচেয়ে বেশি পরিমাণে রাজস্ব থেকে, অর্থাৎ পরোক্ষ যে কর রয়েছে সেখান থেকে বাংলাদেশ সরকার আয় করে। সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে? এটি সঠিক উত্তরটি হবে 77 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নটি হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি? সর্বপ্রথম যে নাটকটি ছিল সেটা হচ্ছে একতলা এবং দোতলা, অর্থাৎ একতলা দোতলা। মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ আমার কিছু কথা এর লেখককে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেখকটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সুন্দরবন প্রাকৃতিক ঐতিহ্য ঘোষিত হয় কবে? কত সালে এটি ঘোষণা করা হয়েছিল? আমরা সকলে জানি এটি 1997 সালে ঘোষণা করা হয়ে থাকে। এটি 1997 সালের 6 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। এলাম, দেখলাম, জয় করলাম কথাটি কার ছিল? এই কথাটি ছিলেন বিখ্যাত একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জুলিয়াস সিজার। লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল কত সালে? লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল 1917 সালে। এজেন্ডা 21 এর বিষয়বস্তু কি? এজেন্ডা 21 এর বিষয়বস্তু পরিবেশ সংক্রান্ত। কমনওয়েলথ এর মধ্যে অথবা কমনওয়েলথভুক্ত কোন দেশটি সবচেয়ে বড় বা আকারে সর্ববৃহৎ? সঠিক উত্তরটি হবে কানাডা। চীনের দুঃখ বলে পরিচিত কোন নদী? এটি আপনাদের জন্য একটি ছোট্ট কাজ থাকবে, আশা করছি আপনারা আপনাদের মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ওজনের রং কি? ওজনের রং হচ্ছে গাঢ় নীল। সবুজ শাকসবজিতে কোন ভিটামিনটি সবচেয়ে বেশি থাকে? সবুজ শাকসবজিতে সবচেয়ে বেশি যে ভিটামিন থাকে সেটি হলো ভিটামিন এ। ঢাকা শহরের বাতাসে বিপজ্জনক এক ধরনের ধাতব পদার্থ পাওয়া যাচ্ছে, সেই ধাতব পদার্থটি কি? এটি হচ্ছে সীসা বা লিড বলা হয় যাকে। ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? ইন্টারনেট এর মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। মুসাফির কোন ভাষার শব্দ? মুসাফির আরবি ভাষার শব্দ। গৃহান্তর কোন শব্দ বা কোন সমাস শেষে শেষে এখানে অন্তর কথাটা আছে, তাহলে এটি হবে নিত্য সমাস। সন্ধির নিয়ম অনুসারে দীর্ঘই যুক্ত অ এটি কি হিসেবে কখন ব্যবহার হয়? তাহলে এখানে দীর্ঘই যুক্ত অ ব্যবহার হয় কখন? এটি হচ্ছে জ যুক্ত অ এর ক্ষেত্রে। খেলনা শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? খেলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হবে খেল যুক্ত অনা। তার টাকা আছে কিন্তু দান করেন না, এখানে তার টাকা আছে কিন্তু দান করেন না, এখানে কিন্তু রয়েছে, তার মানে এটি হবে যৌগিক বাক্য। সঠিক
বানান বা শুদ্ধ বানান কোনটি? ভাগীরথী। ভাগীরথীর শুদ্ধ বানানটি রয়েছে, দুটোই দীর্ঘই হবে। অশুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। দুর্বলতা বশত অনাথা বসে পড়ল, যেটি গ নাম্বারে রয়েছে, এটি সঠিক উত্তর। কারক নির্ণয় করতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ এবং পাপ দুটো রয়েছে, তার মানে এটি অবশ্যই অপাদান কারক হবে। অনিল শব্দের সমার্থক শব্দ কোনটি? অনিল শব্দের সমার্থক শব্দ আমরা যদি এইভাবে ভাবি যে আমরা এটার উত্তর জানি না, তাহলে অনিল শব্দের অর্থ বন্ধু তো হতে পারে না, এবং হালকা নীল নীল এ দুটাও হতে পারে না, তার মানে এটি হবে সমীর। খগ শব্দের অর্থ কি? খগ বলতে বোঝানো হয় থাকে পাখি বা বিহঙ্গকে। দেউরি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? দেউরি শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে খিড়কি। দেউরি হলে এগুলো বর্তমানে শহরাঞ্চলে তো খুব দেখা যায় না, গ্রাম অঞ্চলে যেখানে এখানে দুই ধরনের দরজা দেখতে পাই, একটা হচ্ছে প্রধান দরজা এবং আরেকটা ছোট দরজা। প্রধান দরজাকে বলা হয় কি দেউরি বা বড়, এবং খিড়কি বলা হয় ছোট দরজা। তাহলে এখানে আপন ভালো সবাই চায়, এখানে আপন ভালো সবাই চায় এর মধ্যে ভালোটা কি? অবশ্য ভালোটা এখানে ব্যবহার হয়েছে বিশেষ্য হিসেবে। মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি হবে? মুক্তি পেতে ইচ্ছুক এখানে এক কথায় হবে মুমুক্ষু। এখন কথা, মুমুক্ষু বানানটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ঝামেলা হয়ে থাকে। মুমুক্ষু সবগুলোই হ্রস্ব উকার হবে। জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কি? জিলাপির প্যাঁচ অর্থ কুটিল বুদ্ধি সম্পন্ন, তাহলে এখানে কুটিল হবে সঠিক উত্তর। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের বা কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল অথবা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিলেন? সেটি হলো আনন্দময়ের আগমনে। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ হচ্ছে গিন্নি। সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমসমান পদ। নিচের কোন বানানটি শুদ্ধ? কৌতূহল রয়েছে, কৌতূহল বানানটা, আচ্ছা কৌতূহল রয়েছে কাঙ্ক্ষিত এবং শ্রদ্ধাঞ্জলি। আমরা জানি শ্রদ্ধাঞ্জলিতে রস্বইকার হয়, কৌতূহলী দীর্ঘ হয়, কাঙ্ক্ষিত যুক্ত খ হয়, তার মানে এখানে ক নাম্বারটাই সঠিক। যার আকার কুৎসিত তাকে কি বলা হয়, বা এক কথায় প্রকাশ করলে কি হবে? যার আকার কুৎসিত তাকে বলা হয় কদ আকার। এরপর আমাদের গণিত শুরুতেই রয়েছে a মাইনাস টু ডিভাইডেড a টোটাল স্কোয়ার ইকুয়াল 5 হলে a প্লাস টু ডিভাইডেড a টোটাল স্কোয়ার সমান কত? আমাদের গতকাল যে আমাদের মডেল টেস্টে যে নিয়মগুলো শিখিয়েছিলাম, যে মান স্কোয়ার মাইনাস টু, যেহেতু এখানে আমাদের মান স্কোয়ার মাইনাস টু এর ফর্মুলাটা ব্যবহার করা যাবে না, এখানে 4ab এর সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এখানে 4ab এর সূত্র যদি আমরা বের করতে যাই, তাহলে কি হবে? এইভাবে, যেমন এখানে a প্লাস টু ডিভাইডেড a, আমাদের গণিত অংশটা একটু সময় নিয়ে সুন্দরভাবে ভালো করে দেখবেন, ঠিক আছে? বিষয়টা একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃত কথা। এটা যদি 4ab এর সূত্রতে আমরা কনভার্ট করি, তখন আমাদের কি হবে? a মাইনাস টু ডিভাইডেড a টোটাল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু টু ডিভাইডেড a, আমাদের এই ফরম্যাটটা চলে আসবে। এখানে আমাদের a কেটে যাবে, 4 দুগুণে 8 থাকবে। তাহলে এখানে a মাইনাস টু ডিভাইডেড এর মান ছিল 5, তার মানে 5 এর উপর স্কোয়ার মাইনাস 8, তাহলে এখানে 5 5 25 মাইনাস 8, তাহলে এখানে কত হবে? 17 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন কথা হচ্ছে এখানে তো আমাদের 17 নাই, রাইট? তাহলে এখানে আমরা কি নিশ্চয়ই কোনো একটা ভুল করেছি। তাহলে এখানে যখন আমরা মাইনাস নিয়েছি, এখানে তখন কত করতে হবে? প্লাস করতে হবে। তাহলে এখানে প্লাস হবে, এখানেও প্লাস হবে, তাহলে এখানে কত হবে? 33 হবে। এখন আমরা দেখব আমাদের উত্তরে তো 33ও নয়, তাহলে অ্যান্সারটা কত হবে? তাহলে আমরা এখানে যে জিনিসটা করব, আমাদের এখানে আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং কোথায়টা হয়েছে সেটা একটু খেয়াল করতে হবে। আমাদের এই যে এখানে a মাইনাস টু ডিভাইডেড a টোটাল স্কোয়ার, এটার পুরাটার মান দেওয়া ছিল কত? 5। আমরা এখানে অতিরিক্ত স্কোয়ার দেওয়াতে এটা আমাদের ভুল হয়, যে তাহলে শুধু হবে 5 প্লাস, অর্থাৎ 5 প্লাস 8 ইকুয়াল টু 13, কারণ আমাদের মান দেওয়া ছিল a মাইনাস টু ডিভাইডেড a এর নয়, a মাইনাস টু ডিভাইডেড a টোটাল স্কোয়ার সহ আমাদের মান দেওয়া ছিল 5। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে কত? 13। একটি সংখ্যার 5 গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং 6 বিয়োগ করলে যোগফল 0 হয়। বিষয়টা একটুখানি ভালো করে বুঝবেন। একটি সংখ্যার 5 গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং 6 বিয়োগ করলে যোগফল 0 হয়। সংখ্যাটি কত?
তো এটা যদি আমরা একটু অপশন ধরে করতে যাই, তাহলে অপশন ধরে করলে আপনাদের জন্য বুঝতেও সুবিধা হবে এবং এটা খুব সহজেই করতে পারবেন। অপশন প্রথমে রয়েছে 2, তাহলে 2 এর সাথে আমরা 5 গুণ করব, কত হবে? 10 হবে। তাহলে এখানে 2 এর বর্গ কত? 4। তাহলে আমরা 2 এর বর্গ 4 বিয়োগ করব, কত হবে? 6। আবার 6 বিয়োগ করলে কত হবে? ফলাফল 0 হবে। তাহলে 2 যাচ্ছে। এবার আমরা 3 দিয়ে চেষ্টা করব। 3 5 15, 3 এর 9, 9 6 15, তার মানে আমাদের ক নাম্বারটাই সঠিক উত্তর। একটি বাক্সে 260টি কলম আছে, এর সাথে কমপক্ষে আরও কতগুলো কলম যোগ করলে সেগুলো 3 4 6 দ্বারা, আচ্ছা 3 4 এবং অথবা 6 জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে সমান ভাগে ভাগ করে দিতে গেলে তখন কি করতে হয়? আমাদের গসাগু করতে হয়। তাহলে এখানে আমরা যেটা করব, এখানে 260 রয়েছে, তাহলে 260 এর এখানের সাথে আমরা কি করব? 3 4 এবং 6। তাহলে এখানে প্রথম কাজ যেটা আমরা করব, আমাদের 3 4 6 এর এখানে আমাদের লসাগু বের করতে হবে। তাহলে এখানে 3 4 6, তাহলে এখানে 3 দিয়ে করলে 1 2, আচ্ছা এখানে 2, আবার 2 দিয়ে করলে 1 1 1, আচ্ছা এখানে তাহলে আমরা করব 3 4 6, আমরা 3 দিয়ে করলে এখানে পাবো 1, এখানে 4, এখানে 2। আবার যদি 2 দিয়ে করি 1 2 1, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এখন আমরা 12 দিয়ে 260কে ভাগ করব। তাহলে 12 দুগুণে 24, নিচে 20, তারপর এখানে 12কে 12, নিচে কত হলো? 8 বের হলো। এখন এখানে 8 আর এখানে কত? 12, তাহলে 12 বিয়োগ 8 সমান 4। তার মানে আমাদের আর মাত্র 4টি কলম যদি যোগ দেওয়া হয়, তাহলে আমরা সেগুলো 3 4 6 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবো। বিই ও সিই এবিসি ত্রিভুজের দুইটি বদ্ধমা। তাহলে এখানে বিসি যদি 18 হয়, ইএফ কত? আপনারা যেটাই বলবে সেটার সাথে আমরা অঙ্কন করব। প্রথমে বলেছে এবিসি ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজ আমরা অঙ্কন করব। এ বি সি। এবার আমাদের শর্তগুলো বলছে বিই এবং সিই, বিই ও সিই এবিসির দুইটি মধ্যমা, বিই ও সি এফ, তাই না? এখানে একটু সিএফ হবে, এখানে এই জিনিসটা একটু বুঝে নিতে হবে। তাহলে এখানে সিএফ আমরা এখানে অঙ্কন করলাম, এখানে বিই অঙ্কন করলাম। তাহলে এখানে আমাদের বলা তাহলে বিসির দৈর্ঘ্য কত? বিসির দৈর্ঘ্য হবে এখানে 18। আমাদের বলছে এখন কি এখানে বের করতে হবে ইএফ এর মান কত, অর্থাৎ এই যে এটার মান কত। তাহলে এখানে প্রথমে খেয়াল রাখতে আমাদের এই দুটো মধ্যমা কিনা। তাহলে এই দুটো যদি মধ্যমা হয়, তাহলে এখানে বিসির মান যত হবে তার অর্ধেক মান হবে এই মধ্যমাদ্বয়ের যোগফল। তাহলে 18-র অর্ধেক কত? 9 সেন্টিমিটার। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 9 সেন্টিমিটার। এরপরে 45 নম্বরে রয়েছে √3 গুণন √4 টোটাল টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে এখানে √3 গুণন √4, তার উপরে রয়েছে পাওয়ার। তাহলে এখানে √3-র উপরে যদি আমরা 4 গুণন √4 এর উপরে 4 আমরা দিতেই পারি। 4 মানে কি? স্কোয়ার। তাহলে √3 স্কোয়ার গুণন √3 স্কোয়ার। তাহলে এখানে 3 আর 3, এখানে 3 আর 3 হলো সেম একই কাজ, তো এখানে হবে, তাই না? 4 4 হবে। তাহলে এখানে 3 3-কে 9 গুণন 4 4 16। তাহলে এখানে 16 আর 9 গুণ করলে কত হবে? 6 9 54, 4 হাতে 5, 9-কে 9 5 14, তার মানে 144। তাহলে সঠিক উত্তরটি হবে আমাদের কত? 144। তাহলে আমরা অ্যান্সারটা করব 144। 125-এর 125% কত হবে? 125-এর 125% কত? তাহলে 125-এর 100% হবে 125, এরপরে আরও 25% হবে, তখন সেটা হয়ে যাবে কিন্তু 125-এরও বেশি হয়ে যাবে। তার মানে 125-এর চেয়ে বেশি আমাদের কত আছে? 150 আছে এবং 156 আছে। তাহলে এখানে 150 কখনো রাউন্ড ফিগার হওয়ার সম্ভাবনা কম, তার মানে সঠিক উত্তর হবে 156.25। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 5। আমরা প্রথমটা মিলে নেব। লব হরের সমষ্টি 5, 4 3 7, 3 2 5, 5 2 7। তাহলে এখানে বলা আছে লব ও হরের সমষ্টি 5, আমাদের খ নাম্বার অপশনে একটাই আছে, তাহলে বাকিগুলো হিসাব করার প্রয়োজন নাই। সঠিক উত্তর এটি। একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও পরিসীমার অনুপাত 1:5। আচ্ছা, প্রস্থ যদি 1 হয়, পরিসীমা হবে 5, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? তাহলে এখানে আমাদের মানে যে খুব সহজেই করতে পারি যে এখানে আমাদের প্রস্থ কত হবে, সরি পরিসীমা কত বলা আছে? 5। কখন? যখন
প্রস্থ হবে 1, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা করব কিভাবে, আমরা এটি বিস্তারিত ক্যালকুলেশন না করে যদি আমরা অপশন ধরে করি, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 1 এবং 1, দৈর্ঘ্য প্রস্থ কখনো সমান সমান হবে না আয়তক্ষেত্রের ক্ষেত্রে, এই অপশনটা হবে না। ঘর নাম্বারে দেখেন দৈর্ঘ্যই বেশি দেওয়া আছে, প্রস্থ বেশি দেওয়া আছে, এটাও হবে না। বাকি থাকলো 5, 1 এবং 3, 2। এখন আমাদের 5, 1 যদি নেই, 1 যদি আমাদের প্রস্থ হয় তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য কত হচ্ছে 5, তাহলে 5 আর 1 6, 6 দুগুণে 12, কারণ আমাদের পরিসীমা বের করতে গেলে তো গুণ করতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে হচ্ছে না। এবারে আসি এখানে, এখানে যদি আমাদের 3:2 আছে, তাহলে এখানে প্রস্থ 1 ধরি, তাহলে এখানেও 1 ধরলে আমাদের অর্ধেক কমাতে হবে। আর 3-এর যদি অর্ধেক কমাই তাহলে হবে 1.5, তাহলে দুটো মিলে কত হলো? আড়াই হলো। আড়াই দিয়ে যদি আমরা 2-কে গুণ করি তাহলে কত হবে? 5 হবে। তার মানে এটি হবে সঠিক উত্তর। x + y = 2 এবং x² + y² = 4 হলে x³ + y³ এর মান কত হবে? এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। প্রথমত আমরা যদি বলি যে অপশন ধরে করব, সেটাও হবে, বিস্তারিত ক্যালকুলেশন করে যদি করি সেটাও কিন্তু আমরা করতে পারবো। আমরা অপশন ধরে কিভাবে করব? অপশন ধরে আমরা এভাবে যদি করি যে এমন একটা সংখ্যা নিতে হবে, দুটো সংখ্যা যার যোগফল কত 2 এবং যাদের বর্গের যোগফল হচ্ছে 4, এরকম সংখ্যা দুটো নির্ণয় করা কিন্তু খুব মুশকিল, কারণ 2 যদি নেই, 2 এর বর্গ কত হচ্ছে 2 + 1, তাহলে কত হয়ে গেল? এখানে বেশি হয়ে যাবে। আবার 2 যদি শূন্য নেই তাহলে 2 এর উপরে 2 + 0, 2 মিলে গেছে। 2 এর উপর স্কয়ার মানে 4, এটার মান যদি শূন্য নেই তাও 4 মিলে গেছে। তাহলে আমরা x এর মান যদি 2 ধরি, y এর মান যদি 0 ধরি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে x এর মান কত 2, তাহলে 2 কিউব করলে কত হচ্ছে আমাদের 8 হচ্ছে, কারণ y এর মান তো আমরা 0 ধরে ফেলছি, তাহলে এখানে সঠিক উত্তর হবে 8। এটা হচ্ছে অপশন ধরে করা। আমি আবারও বলছি, এমন দুটি সংখ্যা নিতে হবে যাতে আমাদের যে প্রদত্ত শর্তগুলো রয়েছে এই শর্তগুলো আমাদের মেনটেন হয়। তাহলে এটার মান যদি আমরা 2 ধরি আর এটার মান যদি 0 ধরি, তাহলে 2 আর 0 যোগ করলে 2 মিলেছে। এখানে যদি 2 এর উপর স্কয়ার করি প্লাস 0 এর উপর স্কয়ার করি, তাহলে 2 স্কয়ার 4 + 0 = 4। তাহলে আমাদের দুটি শর্ত কিন্তু মিলেছে। কখন মিলে গেল? যখন প্রথমটা x এর মান 2 ধরলাম, y এর মান 0 ধরলাম। এবারে মান চাইছে x³ + y³ এর, তাহলে x এর মান ধরেছি 2, তার মানে 2³ + 8, আর y এর মান ধরেছিলাম 0, মানে 0³ = 0, তাহলে 8 + 0 = কত হবে? 8 হবে। এটাই হচ্ছে আমাদের মান। আর যদি আপনারা সূত্রের সাহায্যে করতে চান সেটা বিস্তারিত করা যেতে পারে। এখান থেকে a + b টোটাল কিউব মাইনাস 3ab * a স্কয়ার a + b এই সূত্র অনুযায়ী ধরে করা যেতে পারে। তবে পরীক্ষার সময় আপনারা এতটা সময় পাবেন না, নেচে গিয়ে বা আনুষ্ঠানিকভাবে এত অঙ্ক করার সময় পাবেন না। সবসময় আপনাকে টেকনিকেই কিন্তু করতে হবে। একান্তইভাবে যখন হবে না, সেক্ষেত্রে আপনাকে সূত্র ব্যবহার করতে হবে। নিচের কোন সংখ্যাটি বৃহত্তম? গতকাল কিন্তু আমি এই বিষয়টা খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে আমরা ক্রস গুণন করব। তাহলে এখানে 3, 15, 45, 4, 5, 20, তাহলে কোনটা বেশি হলো? এটি, এটা বাদ। 3 × 20 = 60, 3 × 5 = 15, এবারে এটি বেশি হলো। 3 × 25 = 75, 5 × 7 = 35, তার মানে এখানেও ক নাম্বারটাই বেশি হলো। তার মানে আমাদের সঠিক উত্তর এটি। একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলো, তাহলে শতকরা কত লাভ হলো? এখানেও আমরা টেকনিক ব্যবহার করব। কিভাবে? 50 টাকা ক্রয় করছি, 56 টাকায় বিক্রি করছি, 50 টাকায় 6 টাকা লাভ হয়েছে। তাহলে যদি দ্বিগুণ হয় তাহলে সেটি 100 টাকা হয়ে যাবে, তার লাভটাও দ্বিগুণ হবে, 6 টাকা 12 টাকা হয়ে যাবে। আর 100 টাকার হিসাব যখনই চলে আসবে তখন সেটা পার্সেন্টে চলে যাবে, তার মানে 12%। আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি। 120টি 25 পয়সার মুদ্রা এবং 10 পয়সা মুদ্রা একত্রে 27 টাকা হলো। 25 পয়সা মুদ্রা ও 10 পয়সা মুদ্রার সংখ্যা কত? এটা অপশন ধরে করলে সবচেয়ে ভালো হবে। কারণ আমরা যদি এখানে এভাবে করি, 100টা 25 পয়সার মুদ্রা, তাহলে 25 পয়সার মুদ্রা যদি আমরা 100টি ধরি, আচ্ছা একত্রে কত হতে হবে? 27 টাকা হতে হবে। তাহলে 25 পয়সার মুদ্রা যদি 100টা হয় তাহলে কত টাকা হবে? 25 টাকা হবে। আর 10 পয়সার মুদ্রা যদি 20টি হয় তাহলে কয় টাকা হবে? 2 টাকা হবে। তাহলে তো 27 টাকা হয়েই গেল। ওকে, তাহলে ক নাম্বারটা তো আমাদের হয়ে যাচ্ছে। আরেকবার একটু দেখি, এখানে কতটি? 120টি। ওকে, তাহলে 25 একত্রে কত? 27। তাহলে 25 পয়সা যদি আমরা 100টি ধরি তাহলে কত টাকা হলো? 2500 হয়ে যাচ্ছে, তার মানে 25 টাকা। আর এখানে 20টি যদি 10 হয় তাহলে 200, তার মানে 2 টাকা, তার মানে 27 টাকা। ওকে, এটাই রাইট অ্যান্সার।
এরপরে আমাদের যেটি রয়েছে 10,000 টাকা 1:3 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে। তাহলে 10,000 টাকা আমরা প্রথমে এখানে যেহেতু অনুপাত আছে 3:1 তার মানে 4, আমরা 4 ভাগ করব প্রথমে। তাহলে 4 ভাগ যদি করি 10,000 টাকা, সেক্ষেত্রে আমাদের কত টাকা হবে? 2500 টাকা হবে। তাহলে 2500 টাকা এটা 1, তাহলে এটা হচ্ছে ছোট। আর তাহলে বড়টা কত হলো? 7,500। তাহলে এই যে এটা হলো 7,500, এটা হচ্ছে 2,500। তার মানে ছোট এবং বড় আমরা কিন্তু বের করছি। এবারে চেয়েছে কি? পার্থক্য চেয়েছে। পার্থক্যটা আমাদের তাহলে কত হবে তখন? তাহলে 7,500 থেকে যদি 2,500 বাদ দিই, তখন পার্থক্যটা হয়ে যাবে 5,000। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। পি টাকার P% সরল মুনাফায় 5 বছরের মুনাফা কত টাকা হলে, পি টাকা হলে পি এর মান কত? আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্ক সচরাচর আপনারা 10, 20 এর রাউন্ড ফিগার সবসময় থাকবে। এখানে 15, 25 ধরার দরকার নেই, আমরা 20 ধরে করব। যেমন 20 টাকার 20% হার সরল মুনাফায় 5 বছরের মুনাফা 20 টাকা হতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে। তাহলে 20 টাকার 20% কত? 20 টাকার যদি আমরা 20% বের করি তাহলে কত হবে? 4 টাকা বের হবে। তাহলে এখানে আবার 5 বছরে, তাহলে 4 × 5 = 20 টাকা, তার মানে মিলে গেছে। তাহলে এটি আমাদের সঠিক উত্তর। বি = 20 এবং সি = 10 হলে বি স্কোয়ার মানে সি স্কোয়ার এর মান কত? প্রথম কথা হচ্ছে আপনারা এখানে বি প্লাস সির মান বের করবেন, তাহলে আমরা অ্যান্সারটা বের করতে পারবো। বি প্লাস সি, তার মানে 20 + 10 = 30, তাহলে 30টাই হবে অ্যান্সার। আপনারা বলতে পারেন যে এখানে কেন আমরা শুধু বি প্লাস সির মান বের করব, মাইনাসের মানটা বের করতে পারবো না। দেখুন, এখানে আমি বারবার বলছি পরীক্ষার রুমে গিয়ে কিন্তু আপনাকে আনুষ্ঠানিকভাবে সংবিধান রচনা করার জন্য বিস্তারিত সময় দেওয়া হবে না। এখানে সব সময় আপনাকে চাইবে যত দ্রুত সম্ভব আপনি একটা গণিত সমস্যার সমাধান করতে পারেন। তাহলে এখানে আপনারা নিচে দেখছেন বি মাইনাস সি রয়েছে, আর এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রয়েছে। তার মানে নিশ্চয়ই এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির অপশনটা চলে আসছে। তখন উপরের বি মাইনাস সি, নিচের বি মাইনাস সি কেটে যাবে। তাহলে আমরা স্বভাবতই আমরা শুধু বি প্লাস সিটা থাকবে, তখন শুধু বি প্লাস সির মানটা বের করলেই হবে। এখন আপনি যদি চান আমরা আনুষ্ঠানিকভাবে এখানে বির মান 20 বসাবো, তার উপর স্কোয়ার করব, সির মান 10 বসাবো, স্কোয়ার করব, তারপরে বিয়োগ করব, ভাগ করব, কাটাকাটি করব, ততক্ষণে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ আপনার পরীক্ষার ছুটির ঘন্টাটা বেজে যাবে। সুতরাং সবসময় চাইবেন যে যত দ্রুত সম্ভব টেকনিক্যালি সমস্যাগুলোর সমাধান করার জন্য। এরপরে রয়েছে 10 মিটার প্রস্থ বিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার হলে অপর তীরের টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রি হবে। এখানে কত আছে? 10√3 মিটার। এখানে উচ্চতাটা গুরুত্বপূর্ণ, এখানে 10√3। তাহলে এখানে আমরা কিভাবে করব? এখানে আমাদের 50 ডিগ্রি প্লাস হবে, আমরা অবশ্যই ক্যালকুলেশনে যাব। ওকে, তাহলে আমাদের প্রথমে আমাদের শর্ত অনুযায়ী আমরা যখন বলা আছে এখানে আমাদের কত 10 মিটার প্রস্থ, তার মানে 10 মিটার প্রস্থ মানে এটা আমরা ভূমি ধরবো 10 m। উচ্চতা কত বলা আছে? 10√3। তাহলে এই যে এখানে আমাদের একটা কোণ, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে যদি আমরা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ ধরে নিলাম, তাহলে এখানে সমকোণী ত্রিভুজ ধরলে আমাদের এখানে কি হচ্ছে? লম্ব হচ্ছে, আর এখানে হচ্ছে ভূমি হচ্ছে। তাহলে লম্ব আর ভূমি আমরা যদি এভাবে হিসাব করি, লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে লম্ব ভূমি, তাহলে এটা কি হচ্ছে আমাদের সেটা তো জানতে হবে। তাহলে লম্ব ভূমি সাধারণত এটা আমরা কি জানি? আমরা যদি ওই চিন্তা করি যে ল অভু ও লঘু, এটাও বলতে পারে, বা সাগরে লবণ আছে, বা এই জাতীয় যে আপনারা মনে রাখবেন, তাহলে সেটা হবে আমাদের ট্যান থিটা। তাহলে এখানে লম্বর মানটা আমরা কত পেয়েছিলাম? লম্বর মানটা পেয়েছিলাম আমরা 10√3, আর নিচে ভূমির মান পেয়েছিলাম 10। তাহলে 10 আর 10 মান কেটে যায়, যেটার মান হয় ট্যান থিটা। আমরা যদি ট্যানটাকে এই পাশে নিয়ে আসি, যে ট্যান থিটা সমান √3, তাহলে এখানে ট্যানের কত ডিগ্রির মান? √3। তাহলে এখানে 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা যদি এখানে বলি ট্যান থিটা সমান ট্যান 60 ডিগ্রি, তাহলে এখানে উভয় পক্ষ থেকে আমরা ট্যান যদি উঠিয়ে দিই, তাহলে আমাদের মান কত হবে? থিটার মান হবে 60 ডিগ্রি হবে থিটার মান। তার মানে আমাদের সঠিক উত্তরটা হবে কত? অপর টাওয়ারের এখানে অবনতি কোণ হবে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে সঠিক উত্তর করলাম 60 ডিগ্রি। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত? এখানে আপনারা অত্যন্ত দ্রুত যেটি বের করবেন সেটি হচ্ছে, আপনাদের যে কাজ করতে হবে
এখানে 12 থেকে 7 বাদ দিবেন, তাহলে কত হলো 5 হলো। এবারে 7 বিয়োগ 5, তাহলে কত হলো 2 কেজি। তাহলে খালি বালতির ওজন হচ্ছে 2 কেজি। আবার এটাও করা যায় যে খালি বালতির ওজন কত 7, এর দ্বিগুণ করবেন, 7 7 14, তখন এই পূর্ণ পানি ভর্তি বালতির ওজন থেকে সেটা বিয়োগ করবেন, অর্থাৎ 14 বিয়োগ 12 সেখানে হবে 2 কেজি। তাহলে এভাবে আপনার খালি বালতির ওজনটা বের করতে পারবেন। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 12 কিলোমিটার এবং 4 কিলোমিটার। নদীপথে 32 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? আমরা গতকালও কিন্তু এই টপিক্স থেকে অঙ্ক দিয়েছিলাম। তাহলে এখানে আপনাকে সবসময় এইভাবে ধরতে হবে যে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াইটাকে আমরা অনুকূলে ধরবো, এক্স মাইনাস ওয়াইটাকে প্রতিকূলে ধরবো। তাহলে এখানে লঞ্চ এবং স্রোতের গতিবেগ কত 12 এবং 4, তাহলে এখানে 12 প্লাস 4, তাহলে কত হলো 16 ঘন্টা। আমার গতিবেগ এখন কত হলো, অর্থাৎ লঞ্চের গতিবেগ কত হলো 16 ঘন্টায় 16। আচ্ছা, তাহলে এখন 32 কিলোমিটার পথ যেতে আমার কতটুকু সময় লাগবে? 2 ঘন্টা। ওকে, এবারে যদি অনুকূল ছেড়ে প্রতিকূলে আসি তখন আমাদের দূরত্ব কত হবে? আচ্ছা, আমাদের ঘন্টায় আমাদের গতিবেগ হবে 8 কিলোমিটার, তখন আমার 32 কিলোমিটার যেতে লাগবে কত? 4 ঘন্টা। তাহলে এই যে মোট কত হলো 4 2 6 ঘন্টা। এই 6 ঘন্টায় হচ্ছে যাতায়াতে সময় লাগবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? খুব ভালোভাবে খেয়াল রাখবেন। গত ক্লাসে আমি বলেছিলাম পূরক কোণের সম্পর্ক সবসময় 90 ডিগ্রির সাথে এবং সম্পূরক কোণের সম্পর্ক সবসময় 180-র সাথে। এখানে প্রশ্নগুলো বুঝতে হবে যে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি, তাহলে কোণটি কত? 30 ডিগ্রি। তাহলে তার পূরক কোণ কত হবে? 30 ডিগ্রির পূরক কোণ কত? তাহলে পূরক কোণের সম্পর্ক কার সাথে? 90 ডিগ্রির সাথে। তাহলে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দেব, সঠিক উত্তর কত হবে? 60 ডিগ্রি। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 40 টাকায় 10টি কলা কিনে 25% লাভে বিক্রি করা যদি হয় তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত? 40 টাকায় 10টি কলা কিনছে, তাহলে একটির দাম কত হয়েছে? 4 টাকা। 4 10 40। যখন আমরা 25% লাভ করব তখন আমাদের একটি কলার মূল্য কত হবে? তখন একটি কলার মূল্য হবে আমাদের 5 টাকা। কারণ আমাদের এখানে 25% লাভ করতে হলে অবশ্যই একটা কলা 5 টাকায় বিক্রি করতে হবে। তখন 5 10 50 টাকা। 40 টাকায় লাভ হয় 10 টাকা, এক কত 100 কত, তাহলে কিন্তু আমরা বের হয়ে যাবো যে 25%। ওকে ওকে, এরপরে যেটি আছে দিস দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমাদের সঠিক অর্থাৎ কারেক্ট সেন্টেন্স কোনটি? তাহলে এখানে সঠিক উত্তর আমরা যেটি করব, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এটি হবে সঠিক উত্তর। দ্য নাউন অফ দ্য ওয়ার্ড শিওর, শিওরের নাউন কোনটি? শিওরের নাউন হচ্ছে শিওরটি এবং এর ভার্ব হচ্ছে এনশিও। দে প্লিজড আস অল, দে প্লিজড আস অল, তাহলে এটা প্যাসিভ ফর্ম কোনটি হবে? প্যাসিভ ফর্ম হবে উই অল আর প্লিজড উইথ দেম। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ, তাহলে লুক ফরওয়ার্ড টু এর পরে কিন্তু আইএনজি যুক্ত ভার্ব নিতে হয়, যেহেতু এখানে টু নেই আমাকে টু সহ নিতে হবে আইএনজি, তার মানে টু সিং। হেয়ার ড্যাশ বুক অ্যান্ড ব্যাগ দ্যাট আই লস্ট লাস্ট উইক, তাহলে এটাই সেই ব্যাগ। তাহলে এখানে হেয়ার আর দ্য বুক অ্যান্ড ব্যাগ দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট সেন্টেন্স, হি সেইড ম্যান ইজ মর্টাল। আমরা জানি কি যে চিরসত্য যদি হয় তাহলে এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় না, তাহলে এখানে সঠিক উত্তর হবে হি সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল, জাস্ট এইটুকুই। তাহলে আমাদের ডি নাম্বার হচ্ছে হি সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল, এটি সঠিক। হাইপোথেটিক্যাল এর সিনোনিম কোনটি? হাইপোথেটিক্যাল, তাহলে এখানে আমরা অ্যাজিউম অর্থাৎ পরিকল্পিত। অপোজিট, আচ্ছা দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড আনটেনেবল, আনটেনেবল, তাহলে এখানে হবে এটি ডিফেন্সিবল। দ্য অ্যান্টোনিম অফ ডরম্যান্ট, ডরম্যান্টের, আচ্ছা তাহলে এখানে ডরম্যান্ট সুপ্ত অবস্থায় থাকা, তার মানে এখানে অ্যান্টোনিমটা হবে অ্যাক্টিভ, এটা হবে সুপ্ত আর একটা অ্যাক্টিভ বা চলন্ত। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ডরম্যান্টের কথা যদি অ্যাক্টিভের পরিবর্তে যদি এরকমও থাকে যে অ্যানিমেট, সেক্ষেত্রে কিন্তু দেওয়া যেতে পারে। এরপরে আমাদের যেটা সিলেক্ট কারেক্ট স্পেলিং, বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি বানানটা হচ্ছে বিইএনই FICIARY, বেনিফিশিয়ারি, যেটা আমাদের অপশন সিতে রয়েছে। দ্য কারেক্ট স্পেলিং ডায়ালগ, ডায়ালগ এটি আপনাদের জন্য একটি ছোট্ট কাজ থাকবে, কারণ আমরা বলি ডায়ালগ শব্দটার সাথে খুবই পরিচিত, সুতরাং এটি আপনাদের জন্য একটি
একটি কাজ থাকবে, অবশ্যই আপনার আপনার মূল্যবান উত্তরটুকু এবং মতামতটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। প্লিজ ড্যাশ দ্য লাইট, তাহলে এখানে লাইটের কথা বলা থাকলে আমরা কি বলি, বাতিটি নিভিয়ে দাও, তাহলে এখানে বাতিটি নিভিয়ে দেওয়ার কথা বললে হবে কি, পুট আউট। ফক্স এর প্লুরাল ফর্ম কোনটি, ফক্স এর প্লুরাল ফর্ম হবে ফক্সেস। হুইচ ওয়ান ইজ দ্য নাউন, অ্যাকসেপ্ট এখানে রয়েছে, অ্যাকসেপ্টের নাউন হবে কি অ্যাকসেপ্টেন্স, তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যাকসেপ্টেন্স। অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড কনফিড, কনফিড এর অ্যাডভার্ব ফর্ম কোনটি হবে, সঠিক উত্তরটা হবে কনফিডিংলি। দে সে হি ইজ পার্শিয়াল ড্যাশ হিজ ফ্রেন্ড, তাহলে এখানে পার্শিয়াল ড্যাশ হিজ ফ্রেন্ডস এর সঠিক উত্তরটি আমরা করব পার্শিয়াল টু হিজ ফ্রেন্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যাং অ্যাবাউট, হ্যাং অ্যাবাউট এর মিনিংটা হবে লয়টার অ্যাবাউট। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, আমাদের নিচে যে চারটি অপশন রয়েছে এই চারটির মধ্যে কোনটি সঠিক, তাহলে আমাদের এই প্রদত্ত অপশনগুলোর মধ্যে হি স্পিক্স নেইদার ইংলিশ নর ফ্রেঞ্চ, তাহলে নেইদারের সাথে অবশ্যই নরের ব্যবহার করতে হবে, আইদারের সাথে নয়, আইদারের সাথে অর, নেইদারের সাথে নর। হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, এর প্রভাবটি ইংলিশ কি। এই জাতীয় যে সকল আমাদের প্রবাদ প্রবচন রয়েছে বা ট্রান্সলেশন রয়েছে, এখানে সবসময় খেয়াল রাখবেন যে যে কথাটা উল্লেখ থাকে অর্থাৎ হাতি বা অন্য যে কোনো কথা, সেটা কিন্তু আমাদের ট্রান্সলেশনে কখনোই থাকবে না, তার মানে প্রথম অপশনটা বাদ। এটি সঠিক উত্তর হবে দ্য রুইন্স অফ গ্রেটনেস আর গ্রেট। হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ রিটেন বাই, হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বইটি কার লেখা, সঠিক উত্তরটা হবে উইনস্টন চার্চিল। সুপ্রিয় বন্ধুরা, যেখান থেকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি অংশগ্রহণ করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে আরও জানিয়ে রাখছি, খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাজেশন সম্বলিত পিডিএফ শিটটি নিতে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করুন। বিস্তারিত নিয়ম জেনে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।